অর্গানাইজেশনে ছিলেন, সেখানে ArcGIS এ কাজ করেছেন, কোনো সমস্যা হয়নি। নতুন অর্গানাইজেশনে যাওয়ার পরে দেখা গেল তারা ইদ্রিসি ব্যবহার করছে বা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করছে। অনেক সফটওয়্যার আছে, অটোক্যাডের সিভিল 3D আছে, ম্যাপ 3D আছে, সেগুলো কিন্তু জিআইএস এর সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোর মধ্যে যখন যাবেন তখন আপনি সাইজ জানা থাকলে খুব সহজে কপ করতে পারবেন, আর যদি জানা না থাকে তাহলে আপনাকে খাবি খেতে হবে। এই জায়গাটা একটু সবাই খেয়াল রাখি যে আমরা এখান থেকে হয়তো হাতে খড়ি হবে বা আমরা অল্প অল্প শিখবো, বাট আমাদের শেখাটা যেন শুধুমাত্র সফটওয়্যারের মধ্যে গণ্ডিবদ্ধ না থাকে। আমাদের সফটওয়্যারটাকে মানে সফটওয়্যারের বাইরে যে ব্যাকগ্রাউন্ডের যে সায়েন্স, সেটাকে যেন আমরা শেখার চেষ্টা করি। যদিও এখানে আমরা অল্প কিছু শেখানোর চেষ্টা করব, কিন্তু এর ইনডেপথ শেখাটা যাতে আমরা পরবর্তীতে চালিয়ে যাই। আমরা এর আগে জেনেছি যে জিওস্পেশাল সায়েন্স বেসিক্যালি ইট ইজ দ্য সায়েন্স দ্যাট ইন্টিগ্রেটস স্পেস উইথ দ্য আদার কাইন্ডস অফ ইনফরমেশন সিস্টেম। এখন তাহলে মূল প্রশ্নটা হচ্ছে যে এই যে স্পেসের ডাটা, এই ডাটাটা ওকে, সো যেটা হচ্ছে যে এই ডাটাটা আমরা দুইভাবে পেয়ে থাকি। এই ডাটার মধ্যে একটা হচ্ছে আমরা যে একেবারে লাইন আঁকি না, পেন্সিল দিয়ে যে লাইনগুলো আঁকি বা কলম দিয়ে যে লাইন আঁকি, সেভাবে পেতে পারি, অথবা ফটোগ্রাফ আকারে পেতে পারি। ফটোগ্রাফের একটা বড় এক্সাম্পল হচ্ছে স্যাটেলাইট ডাটা। আপনারা আজকাল প্রচুর যুদ্ধের স্যাটেলাইটের ডাটা দেখতে পাচ্ছেন। ইউক্রেনের ওই পাশে 60 না 65 কিলোমিটার লম্বা আহ, সারিবদ্ধ যান, যুদ্ধযান, এটা একটা স্যাটেলাইট ইমেজ, তাই না? এই ইমেজটা আমরা কিন্তু একেবারে ফটোগ্রাফ আকারে পাচ্ছি। দ্যাট ইজ দ্য সেম কাইন্ড অফ ফটোগ্রাফ দ্যাট ইউ ইউজ টু টেক ফ্রম ইয়োর ক্যামেরা, বাট স্যাটেলাইট ইমেজের লেয়ার অনেক বেশি থাকে। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কোনো একদিন কথা বলতে পারবো। সিম্পল আকাশ থেকে তোলা ছবি হচ্ছে ওগুলো। একই সাথে আপনারা কিন্তু ভেক্টর আকারে পেতে পারেন। ভেক্টর মানে হচ্ছে লাইন। আপনারা যখন এই যে এমএস ওয়ার্ডের মধ্যে লাইন আঁকছেন, পয়েন্ট আঁকছেন, দ্যাট ইজ দ্য ভেক্টর ডাটা। আসেন আমরা একটু ভেক্টর এবং রাস্টার ডাটা সম্পর্কে জানি। এটা জানার প্রধান কারণ হচ্ছে এই দুটো ডাটার সোর্স কোথা থেকে আমরা পাবো সেটা সম্পর্কে জানা। সো আগে যদি আমি ভেক্টর কি জিনিস, রাস্টার কি জিনিস এটা যদি না জানি, তাহলে এই দুটোর সোর্স সম্পর্কে আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না। প্লেন অ্যান্ড সিম্পল, আমরা এখানে ভেক্টর এবং রাস্টার কি জিনিস সেটা বলা আছে। দিজ আর ভেক্টর ডাটা, দিজ আর ভেক্টর ডাটা, অর্থাৎ যে ডাটাগুলো এক্স ওয়াই কোঅর্ডিনেট নিয়ে কাজ করে। প্রত্যেকটা জিনিস পয়েন্ট নিয়ে কাজ করবে, লাইন নিয়ে কাজ করবে, পলিগন নিয়ে কাজ করবে। দ্যাট ইজ ভেক্টর ডাটা। রাস্টার ডাটা ওয়ার্কস অনলি উইথ দ্য পিক্সেল, পিক্সেল নিয়ে কাজ করবে। দ্যাট ইজ দ্য রাস্টার ফরম্যাট ডাটা। ভেক্টরকে আমরা রাস্টারে রূপান্তর করতে পারি, ভেরি সিম্পল। এটার 2-3 ধরনের পদ্ধতি আছে, এমন কোনো আহামরি কিছু না। আমি এখানে বাম দিকে ভেক্টর ডাটাকে দেখিয়েছি। সেই ভেক্টরকে আমি রাস্টারে যখন রূপান্তর করব, তখন সেই রাস্টার ডাটাটা দেখতে কেমন সেটা এখানে বলা আছে। সো উই আর কালেক্টিং ভেক্টর ডাটা, দেন কনভার্টিং দ্য ভেক্টর ডাটা টু রাস্টার ডাটা। ইট ইজ নট অলওয়েজ ট্রু। কথা হচ্ছে স্যার আমরা কি ভেক্টর ডাটা আগে কালেক্ট করব না রাস্টার ডাটা আগে কালেক্ট করব, রাস্টার আগে না ভেক্টর আগে? অনেকটা ওই ডিম আগে না মুরগি আগে, এরকম একটা ইস্যু আর কি। সো আমরা আমরা এই ডিসকাশনে গেলে আসলে আমরা সারা জীবন পার করতে পারবো, আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। সো ইনিশিয়ালি হোয়াট আই ডিড, ফর এক্সাম্পল, যে আমি কিছু ভেক্টর ডাটা কালেক্ট করেছি। তার ভিতরে কিছু আছে পয়েন্ট ডাটা, কিছু আছে লাইন ডাটা, কিছু আছে পলিগন ডাটা। পরবর্তীতে আমি এই পয়েন্ট, লাইন, পলিগনকে আমি হচ্ছে রাস্টারে কনভার্ট করেছি। দ্যাটস ইট। এখন যদি আমি দুটো ডাটার মধ্যে তুলনা করি, দুটো ডাটার মধ্যে বোঝার স্বার্থে খুব প্লেন অ্যান্ড সিম্পল, এর ভিতরে অনেক কিছু আছে, সব কিছু আমাদের বোঝার দরকার নাই। আমরা শুধুমাত্র এটুকু বুঝি যে ভেক্টর ডাটা বেসিক্যালি ডিলস উইথ এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট। এক্স এবং ওয়াই পয়েন্ট শুরু হবে যার একটা এক্স কোঅর্ডিনেট থাকবে, একটা ওয়াই কোঅর্ডিনেট থাকবে। লাইন হবে মাল্টিপল এই এক্স ওয়াই এর মধ্য দিয়ে যাওয়া যে অনেকগুলো পয়েন্টকে কানেক্ট করবে, দ্যাট ইজ দ্য লাইন। আর পলিগন হচ্ছে অনেকগুলো পয়েন্টের মধ্য দিয়ে এসে তার অরিজিনাল পয়েন্টে যখন শেষ হবে একটা এরিয়াকে কভার করবে, দ্যাট ইজ পলিগন। দিস ইজ ভেক্টর। রাস্টার হচ্ছে ছবি, রাস্টার ছবি আর কিচ্ছু না, প্লেন
পিক্সেল ধরে ধরে কাজ করবে, দ্যাট ইজ রাস্টার। অনেক ফরম্যাটে কাজ থাকে এইসব জিনিস, সেগুলো নিয়ে আপাতত আমাদের না মাথা ঘামালেও চলবে। রাস্টার ডাটার মধ্য দিয়ে আমরা অনেক ধরনের রাস্টার ডাটা ব্যবহার করে থাকি। সবচেয়ে পপুলার যে রাস্টার ডাটা নিয়ে আমরা সবাই যেটার ব্যবহার অনেক বেশি জানি, সেটা হচ্ছে টিভিতে আপনারা কিছু সিমুলেশন বা কিছু মুভি দেখবেন, যেখানে দেখবেন যে বিমান আম, ইয়ের মধ্যে দিয়ে কি বলে আম, পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন ফলো করে বিমান যাচ্ছে। অনেক মুভি আছে। এই যে টেরেইন বা পাহাড়গুলো তৈরি করা হয়েছে, এটা কিন্তু 3D জিআইএস ব্যবহার করে তৈরি করা হয়। তার মাঝখান দিয়ে যে বিমানটা যাচ্ছে, উই ক্যান ডু ইট। আপনারা যদি চান তাহলে আমরা এটা করে দেখতে পারি, কিন্তু 5 দিনের সেশন তো আমাদের, মাত্র 2 সপ্তাহ সেশন, আমরা কত দূর যেতে পারবো উই ডোন্ট নো। কারণ ওইটা আমরা বেশ অ্যাডভান্স লেভেলে শিখি, যদিও কাজটা সহজ। আপনারা চাইলে আমি হয়তো আধা ঘন্টা ওর পিছনে ব্যয় করতে পারি পরে। সো এটা হচ্ছে আমরা রাস্টার ডাটা। ভেক্টর ডাটার ক্ষেত্রে আমরা যেমন প্রপার্টি লাইন, আপনারা যে মৌজা ম্যাপ দেখেন না, মৌজা ম্যাপের ইমেজ বলছি না, যদি আপনারা একটা লাইন দিয়ে ওই মৌজা ম্যাপ ড্র করেন, দ্যাট ইজ বেসিক্যালি এ ভেক্টর ডাটা। এছাড়া পলিটিক্যাল বাউন্ডারি ম্যাপ, খুলনার ম্যাপ যেগুলো আমরা বলে থাকি, দোজ আর ভেক্টর ডাটা। রাস্টার এবং ভেক্টরের মধ্যে এটা হচ্ছে মূল পার্থক্য। ভেক্টর অ্যানালাইসিস অনেক দ্রুত হয়, রাস্টার অ্যানালাইসিস অনেক স্লো হয়, কিন্তু ভেক্টর অনেক বেশি প্রিসাইজ, অনেক বেশি অ্যাকুরেট। ওকে, উই ক্যান ট্রাই। আমরা 3D অ্যানালিস্টের কিছু কাজ, আর্কসিনে কিছু কাজ আমরা দেখলেও দেখতে পারি। লেটস সি, আমরা আমাদের যদি ওরকম অবস্থা থাকে আমরা হয়তো দেখতে পারি। ওকে, সো ভেক্টর ডাটা অনেক বেশি অ্যাকুরেট, আর রাস্টার ডাটা হচ্ছে অনেক বেশি ফাস্ট, অনেক দ্রুত কাজ করে। অলদো দেয়ার আর সাম ইফ এলস ক্লজ। রাস্টার ডাটার রেজুলেশন যদি অনেক হাই হয় তাহলে আবার এই প্রসেসটা স্লো হয়ে যায়। সো এটা গেল ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্য। কথা হচ্ছে যে স্যার আমরা ভেক্টরের ডাটা কোন জায়গা থেকে পাবো, রাস্টারের ডাটা কোন জায়গা থেকে পাবো? একটা তো হচ্ছে যে ভেক্টর এবং রাস্টারের ডাটা পাওয়ার সবচেয়ে সহজ দুটো সোর্স, একটা হচ্ছে প্রাইমারি সোর্স এন্ড সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স মানে হচ্ছে আপনি সরাসরি ফিল্ড থেকে যদি ডাটা কালেক্ট করেন। ভেক্টর ডাটা আপনি সরাসরি ফিল্ডে কিভাবে যাবেন? আপনারা সবচেয়ে সহজ যে জিনিসের মাধ্যমে ভেক্টর ডাটা কালেক্ট করতে পারবেন সেটা হচ্ছে জিপিএস। আপনাদের হাতে যে জিপিএস, মোবাইল জিপিএস যেটা থাকে, সে মোবাইল জিপিএস এর মধ্যে যদি কেউ ডাটা লগর কোনো সফটওয়্যার থাকে, আপনার মোবাইলের স্মার্টফোনের মধ্যে দিয়েও কিন্তু এই প্রাইমারি ডাটা, ভেক্টর ডাটা কালেক্ট করতে পারেন। ওর ভিতরে দেখবেন ওয়েব পয়েন্টগুলো একটার পর একটা রেকর্ড হতে থাকে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনারা দেখবেন যে অনেক সময়, আমি একটু পরে কিছু ইকুইপমেন্ট দেখাবো, তার ভিতরে কিছু ইকুইপমেন্ট নিয়ে রাস্তার পাশে মানুষ বাইনোকুলারের মতো একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকে। সাম অফ দেম আর টোটাল স্টেশন, সাম অফ দেম আর লেভেল মেশিন। এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলোর মধ্য দিয়েও আমরা হচ্ছে প্রাইমারি ভেক্টর ডাটা কালেক্ট করতে পারি। রাস্টার ডাটা কালেকশনের প্রাইমারি সোর্স যেটা, সেটা হচ্ছে আমরা ড্রোন দিয়ে ছবি তুলতে পারি, যেগুলোকে আমরা ফটোগ্রামেট্রি বলি। আমরা স্ক্যান করা ইমেজ পেতে পারি। যেমন এখন আমরা মৌজা ম্যাপ যেগুলো পাই, সে মৌজা ম্যাপগুলো আমরা কি করি, অরিজিনাল মৌজা ম্যাপ কিন্তু আপনারা জানেন কিনা জানি না, অরিজিনাল মৌজা ম্যাপ খুঁজে পাওয়া খুব জটিল, খুব জটিল। অধিকাংশ সময় আমরা কি করি, ডিএলআরএস থেকে যে বলি যে আমাদেরকে এই ম্যাপ লাগবে, ওরা একটা মোটামুটি ওই স্ক্যান করে, ওর জন্য আলাদা স্পেশালাইজড স্ক্যানার প্রয়োজন হয়। আপনার হয়তো বা টিপিক্যাল যে আমরা ফ্ল্যাট বেড স্ক্যানার, যে এতটুকু স্ক্যানার থাকে, সেই স্ক্যানারের কথা ভাবছেন। নো, ইট ইজ নট লাইক দ্যাট। আমরা ফ্ল্যাট বেড স্ক্যানার ইউজ করি না। মৌজা ম্যাপ বা যে কোনো ম্যাপ স্ক্যানিং এর ক্ষেত্রে আমরা ড্রাম স্ক্যানার ইউজ করি। ইটস এ ভেরি বিগ স্ক্যানার, অনেক বড়, প্রায় 4-5 ফিট বড় হয়ে থাকে। ওর ভিতরে ম্যাপটা দিয়ে দিলে এটা রোলিং করার মতো একদিক থেকে ম্যাপ যায়, অন্য দিক থেকে ম্যাপ বের হতে থাকে, এবং মেনওয়াইল মাঝখানে একটা লেজারের মধ্য দিয়ে, লেজার লাইন স্ক্যানার বলে, ওর ভিতর দিয়ে আমরা স্ক্যান করি। এর একটা অ্যাডভান্টেজ আছে, আমরা এখানে যে ফ্ল্যাটবেড স্ক্যানারগুলো ব্যবহার করে থাকি, ওর উপর দেখবেন একটা আলোক রশ্মি এভাবে যাচ্ছে আসছে। আর এই যে লেজার স্ক্যানারের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে
কোনো কাগজ সামান্য এরকম যদি ভাঁজ থাকে, তার কারণে কিন্তু ম্যাপের স্কেলগত ডিস্টরশন হয়। লেজার স্ক্যানার বা লেজার লাইন স্ক্যানারের মধ্য দিয়ে আমরা ওই স্কেলগত ডিস্টরশনকেও অনেকাংশে মিনিমাইজ করে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা অনেক দামি লেজার স্ক্যানার মানে আম, ইয়ে বলে, যেটাকে আমরা বলি যে ড্রাম স্ক্যানার, সেটাকে ব্যবহার করে থাকি। আমরা ফ্ল্যাট বেড স্ক্যানার ব্যবহার করি না। ফ্ল্যাট বেড স্ক্যানার মানে হচ্ছে, আপনারা আপনাদের অফিসে দেখবেন এরকম খুলে একটা কাগজ দিয়ে আবার বন্ধ করে স্ক্যান করে ফেলা যায়, সেগুলো হচ্ছে A4 সাইজ, A3 সাইজ পর্যন্ত পাওয়া যায়। কিন্তু আমরা ব্যবহার করি বেসিক্যালি লেজার লাইন স্ক্যানার, যেটাকে আমরা ড্রাম স্ক্যানার নামেও পরিচিত, সেই স্ক্যানার মেশিন। কারণ ম্যাপে অনেক, ধরেন বাংলাদেশের একটা ম্যাপ আপনি স্ক্যান করছেন, খুব সামান্য একটু ভাঁজ, এই ভাঁজের জন্য দেখা গেল দুটো পয়েন্টের মধ্যকার দূরত্ব 100 কিলোমিটার কমে গেল বা বেড়ে গেল। ঠিক আছে, এইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা লেজার লাইন স্ক্যানার ইউজ করে থাকি বা ড্রাম স্ক্যানার ইউজ করে থাকি। সো দ্যাট ইজ অ্যানাদার সোর্স অফ রাস্টার ডেটা। সো একটা তো হচ্ছে ইমেজ, আমরা অ্যানালগ থেকে রাস্টার মানে স্ক্যান করে রাস্টার ডাটাতে রূপান্তর করে সেটাকে ব্যবহার করতে পারি। আর আমাদের কাছে আছে হচ্ছে ফটোগ্রাফ বা স্যাটেলাইট ইমেজ। দিজ আর দ্য সোর্সেস অফ রাস্টার অ্যান্ড ভেক্টর ডেটা। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু ইকুইপমেন্টের ছবি দেখাবো, তার ভিতরে আপনারা যে বহুল ব্যবহৃত যে জিনিসটা আপনারা পথে ঘাটে চলার সময়, রাস্তাঘাটে কোথাও যাওয়ার সময় দেখবেন, দেখবেন যে ট্রাইপড, মানে 3 পায়া যে ক্যামেরার জন্য যে ট্রাইপড থাকে, ওরকম একটা ট্রাইপডের উপর এরকম একটা জিনিস বসানো থাকে। হয় এরকম একটা জিনিস থিওডোলাইট, অথবা এই টোটাল স্টেশনের মতো একটা জিনিস এটা বসানো থাকে। বেসিক্যালি এই থিওডোলাইটের একটা এক্সটেনশন হচ্ছে এই টোটাল স্টেশন। এর মধ্য দিয়ে আমরা একেবারে টিপিক্যাল, আপনারা যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে আসেন, জিওগ্রাফি পড়ে আসেন, তাহলে তারা সার্ভেইং এর যে বেসিক কোর্সটা করে থাকেন, যে চেইন সার্ভে, প্লেন টেবিল সার্ভে, সেম প্রিন্সিপাল মেনটেন করে আমরা এখান থেকে ডাটা কালেক্ট করে থাকি। এছাড়া আছে আমাদের কাছে হ্যান্ডেল জিপিএস, এবং সাথে থাকতেছে আরটিকে জিপিএস, ডিজিপিএস। আরটিকে জিপিএস মানে হচ্ছে রিয়েল টাইম কাইনেমেটিক জিপিএস। এই রিয়েল টাইম কাইনেমেটিক জিপিএস হচ্ছে আমাদের মধ্যে মানে আমরা যে ধরনের জিপিএস ব্যবহার করে থাকি তার ভিতরে সবচেয়ে সুপিরিয়র কাইন্ড অফ জিপিএস। এটা ফেস কারেকশন সহ, ডিফারেন্সিয়াল কারেকশন সহ, এটা যে ডাটা দেয় সেটা অলমোস্ট সেন্টিমিটার লেভেলের অ্যাকুরেসি দেয়। ইন অল রেসপেক্ট, এক্স, ওয়াই অ্যান্ড জেড, 3 রেসপেক্টেই এটা সেন্টিমিটার লেভেলের অ্যাকুরেসি দিতে পারে। ইউজুয়ালি আরটিকে জিপিএস দুইটা জিপিএস এর সমন্বয়ে কাজ করে। আপনারা যদি একটাকে বলি রোভার আর একটাকে বলি আমরা বেজ স্টেশন, এবং আমাদের বেজ স্টেশনটা বসানো থাকে একটা বেঞ্চমার্কের উপরে, আর রোভারটা হচ্ছে ঘুরতে থাকে। বেঞ্চমার্কের সাপেক্ষে রোভার অলওয়েজ কনস্ট্যান্টলি দুটো জিপিএস উপরে, আপনারা যে এই যে কালো যে অ্যান্টিনাটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি রেডিও অ্যান্টিনা, একে অপরের সাথে কানেক্টেড থাকে সবসময়। এছাড়াও এর ভিতরে একটা সিম কার্ড ঢুকানোর জায়গা থাকে। তারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। সো দে ক্যান ইন্টারাক্ট উইথ ইচ আদার টু কারেক্ট দ্য এরর্স। যে কোনো একটার এরর তৈরি হলে অন্যটা সেটা কারেক্ট করে দিতে পারে, এবং দিয়ে সেটার মধ্য দিয়ে আসলে আরটিকে জিপিএস কাজ করে। ইউজুয়ালি ইউ নিড 2 GPSs সাইমultaneously টু ওয়ার্ক। বাট যদি কোনো একটা অঞ্চলে আপনি যে ধরেন নতুন করে সার্ভে শুরু করবেন, একটা কোনো বিশাল একটা অঞ্চল, কোনো একটা শহরে সার্ভে শুরু করবেন, সেক্ষেত্রে আপনার একটা একটা কোনো একটা রেফারেন্স পয়েন্ট দরকার হয়। একটা রেফারেন্স পয়েন্ট দরকার হয়। পুরো বাংলাদেশে এরকম 181টার মতো রেফারেন্স পয়েন্ট অলরেডি বলা আছে, যেটা জাইকা ফ্লাড অ্যাকশন প্ল্যান, ফ্যাপ, যেটা সেই ফ্যাপের মাধ্যমে পুরো বাংলাদেশে 181টা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছিল অনেক আগে, 81 সালের দিকে হবে হয়তো, আমি ভুলে যেতে পারি। আহ, সেই 181টা বেঞ্চমার্ক পিলার, সেগুলো আসলে মূল রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে এখনো পর্যন্ত। কিন্তু আপনার কাছে যদি ওই রেফারেন্স পয়েন্ট না থাকে, তারপরেও কোনো অঞ্চলে যদি আপনি নতুন করে সার্ভে শুরু করতে চান, তাহলে একটা আরটিকে জিপিএস নেবেন, ওখানে যে এমন একটা সারফেসের উপরে ওই আরটিকে জিপিএস কে বসাবেন, যে সারফেসটা ডেবে যাবে না, শেক করবে না, অর্থাৎ ওটা স্থির থাকবে। সেই স্থানে আরটিকে জিপিএস 24 ঘন্টা বসিয়ে রাখবেন, তার রিডিং নেবেন, এরর কারেকশন করবেন কম্পিউটারে, এবং তারপরে ওইটার ভ্যালু আপনি যখন নাকি টোটাল স্টেশনের মধ্যে বসাবেন, দেন
টোটাল স্টেশন তার এররগুলো ওই বেঞ্চমার্কের সাপেক্ষে কারেক্ট করে নেবে। আমার কথাটাগুলো বুঝতে একটু কঠিন হতে পারে এই অংশটা। আপনারা যদি এটা নিয়ে আমার সাথে পরবর্তীতে কথা বলতে চান, আমি অনেক কথা বলতে পারবো পরে। এটা রাইট নাও আমরা আমাদের সাবজেক্ট ম্যাটারটাকে একটু ফোকাস করি। হ্যান্ডেল জিপিএস, এই হ্যান্ডেল জিপিএস মানে আপনার মোবাইলের মধ্যে যে জিপিএস থাকে ধরে নিতে পারেন সেরকমই একটা জিনিস, যদিও এখানে যেটা দেখাচ্ছে সেটা একটু অ্যাডভান্সড। এই যে জিপিএস সিস্টেম যেটা, এই জিপিএস সিস্টেম আমি যেমনটা বলেছি যে জিপিএস সিস্টেম এখন আমরা জিপিএস বলি না, আমরা বলি জিএনএসএস, গ্লোবাল নেভিগেশন সিস্টেম স্যাটেলাইট। আগে একটা জিপিএস কনস্টেলেশনে বেসিক্যালি 32টা স্যাটেলাইট ছিল, তার ভিতরে 24টা অপারেশনাল থাকতো। এখন আমাদের কাছে লিটারালি 100-র উপর স্যাটেলাইট আছে। লিটারালি গ্লোনাস থেকে শুরু করে বাইদো, ওদিকে হচ্ছে গ্যালিলিও, সবগুলো সিস্টেমকে যদি আমরা একসাথে কাজ করি, অনেক আমাদের এই আরটিকে জিপিএস যেটা GR5, যেটার ছবি এখানে দেখানো আছে, ইউআরপি ডিপার্টমেন্ট হ্যাজ 2 অফ দেম। এই আরটিকে জিপিএস আমি একদিন 52টা স্যাটেলাইটকে একসাথে কানেক্ট করতে পেরেছি। কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমি অল্প একটু ধারণা দিই। পরবর্তীতে যদি আমাদের এই কোর্স ট্রেনিংকে আমরা বড় আকারে যদি আপনারা এনথুজিয়াস্টিক হয়ে থাকেন, তাহলে আমরা পরবর্তীতে এটা অফার করতে পারি, তখন হয়তো এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। দ্য ওয়ে জিপিএস ওয়ার্কস, পৃথিবীর যে কোনো একটা জায়গায় আপনারা ধরেন দাঁড়িয়ে আছেন, পৃথিবীটা এই যে মাঝখানে ঘুরছে। সো এখানে এই যে নীল যে পয়েন্ট যেটা, সেই নীল পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন আপনার জিপিএস, হ্যান্ডেল জিপিএস নিয়ে। যখনই দাঁড়িয়ে আছেন, সে আকাশে ঘূর্ণায়মান 24টা স্যাটেলাইট, আমি জাস্ট জিপিএস এর কথা বলছি, বাকিগুলোর কথা আমি বলছি না, 24টা স্যাটেলাইটের মধ্যে মিনিমাম 4টা স্যাটেলাইটকে কানেক্ট করবে মিনিমাম। এখন কথা হচ্ছে স্যার 4টা কেন, 3টা না কেন, 5টা কেন না? সিস্টেমটাকে আপনারা এটাকে বলে হচ্ছে ট্রাইল্যাটারেশন, দ্যাট ইজ এ প্রিন্সিপাল অফ জিপিএস। বেসিক্যালি এটা আর কিছু না, টাইম স্ট্যাম্প নিয়ে কাজ করে, দ্যাট ইজ অ্যানাদার সায়েন্স, ওটা নিয়ে আমাদের বোঝা অত বেশি প্রয়োজন নাই। সো যে কোনো 4টা স্যাটেলাইটকে সে সাইমultaneously কানেক্ট করে, তার উপর ভিত্তি করে সে তার লোকেশনকে আইডেন্টিফাই করে। এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, নীল যে পয়েন্টটা দেখেন, পৃথিবীর বিভিন্ন অবস্থানে যখন যাচ্ছে, আপনারা লক্ষ্য করছেন এখানে এই স্যাটেলাইটের সংখ্যাটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। এই স্যাটেলাইটের সংখ্যাটা চেঞ্জ হচ্ছে ক্রমাগত, কারণ বিভিন্ন পয়েন্টে যখন সে ঘুরছে তখন বিভিন্ন সংখ্যক স্যাটেলাইটকে সে কানেক্ট করছে। এটা কখনো দেখেন 4-এর নিচে যাচ্ছে না, কখনো 4-এর নিচে যাচ্ছে না। ইটস আ রিয়েল টাইম ভিজুয়ালাইজেশন। রিয়েল টাইম ভিজুয়ালাইজেশন, কোনো একটা টাইমে এটা ভিজুয়ালাইজ করা হয়েছিল এরকম। দিস ইজ হাউ দ্য জিপিএস ওয়ার্কস। এবং এই জিপিএস এর পিছনে তাহলে এই প্রিন্সিপাল সব জিপিএস ইউজ করে, আরটিকে জিপিএস, ডিজিপিএস, এগুলো আবার একটু অ্যাডভান্সড ফেস কারেকশন করে, অন্য আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা পরে কোনো এক সময় আমরা আলোচনা করতে পারি। যদি আপনারা এনথুজিয়াস্টিক হন তাহলে পরে আমরা এটা নিয়ে অনেক কথা বলতে পারবো। যেটা হয় যে আপনারা আমরা জানি কিনা জানি না, রেঞ্জ ফাইন্ডার বলে একটা জিনিস আছে। রেঞ্জ ফাইন্ডার কমার্শিয়ালি দারাজ বা অন্য জায়গায় এখন এগুলো অ্যাভেইলেবল। বেসিক্যালি একটা লেজারের মধ্য দিয়ে একটা লেজার রশ্মি যায়, যার উপর ভিত্তি করে দুটো পয়েন্টের মধ্যকার দূরত্ব আমরা মেপে বের করতে পারি। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, পিছনে যে মাথার উপর সাদা যে একটা জিনিস দেখছেন, সেটা বেসিক্যালি আরটিকে জিপিএস। বুকের উপর যে জিনিসটা দেখছেন, এই আরটিকে জিপিএস কে ভিজুয়ালাইজ করার মতো কিন্তু গায়ে কোনো মনিটর নাই, কোনো কিছু নাই। এর ডাটাকে ভিজুয়ালাইজ করার জন্য হাতে হ্যান্ডেলড একটা ডিভাইস দরকার হয়, সেই ডিভাইসটা এর বুকে এখানে লাগানো আছে। আর চোখে যেটা লাগানো আছে, দ্যাট ইজ বেসিক্যালি এ বাইনোকুলার, এবং মাঝখানে আছে হচ্ছে রেঞ্জ ফাইন্ডার। এই তিনটার সমন্বয়ে যে সোজা এই লোকটা দাঁড়িয়ে আছে সেই পয়েন্টের ডাটা তো সে কালেক্ট করছেই, একই সাথে সে যে সোজা দেখছে সেই দূরের সেই পয়েন্টের ডাটাও সে কালেক্ট করে নিচ্ছে। এভাবে ম্যাপ তৈরি হতে পারে। ইটস আ ভেরি কমপ্লেক্স সিস্টেম কম্পিউটারের মাধ্যমে, এবং এই যন্ত্রগুলোর সাহায্যে আমরা একেবারে প্রাইমারি ভেক্টর ডাটা কালেক্ট করতে পারি। এবার আসা যাক রাস্টার ডাটা। আমি অবশ্য ওখানে অনেক কিছু না বুঝতে পারার মতো অনেক কথা বলে ফেলেছি। আশা করি ভবিষ্যতে কোনো একদিন আপনাদের সাথে এটা নিয়ে কথা বলতে পারবো। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, যদি খুলনায় কারোর অফিস থেকে থাকে, আপনার পার্সোনালি আমার অফিসে এসে আমার সাথে কথা বলে নিতে পারবেন।
অথবা পরেও আমরা এটা নিয়ে কথা বলতে পারি আউটসাইড অফ দ্য ট্রেনিং সেশন। ওকে, লেটস ফোকাস অন দ্য সোর্সেস অফ রাস্টার ডেটা। রাস্টার ডেটার ক্ষেত্রে প্রথম যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের কাছে আদি যুগে তো যখন নাকি মৌজা ম্যাপ যখন প্রথম তৈরি হয় 1928-এর দিকে, সিএস ম্যাপ যখন তৈরি হয় 1920s টু 30s-এর মধ্যে, তখন তো আমাদের এইসব যন্ত্রপাতি ছিল না। ওই সময়ের তৈরি করা ম্যাপগুলোকে যদি এখন আমরা ডিজিটাইজ করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হয়? ওই ম্যাপগুলোকে স্ক্যান করতে হয়। আমরা যেমনটা বলেছি, আমরা এর জন্য ফ্ল্যাট বেড স্ক্যানার ইউজ করি না, আমরা লেজার লাইন স্ক্যানার ইউজ করি। এই লেজার লাইন স্ক্যানার বা ড্রাম স্ক্যানারের মাধ্যমে ওইটাকে এর স্পেশাল ডিস্টরশন অর্থাৎ ভাঁজগুলোকে, কার্ভেচারগুলোকে ঠিক মতো কারেক্ট করে নিয়ে আসি। এটার জন্য ডিপিআই সিলেকশন বা ডেন্সিটি পার ইঞ্চ যেটাকে বলা হয়, সেই ডিপিআই সিলেকশন যেমন অনেক ইম্পর্টেন্ট, এর সাথে আমাদের এরর কারেকশন বা এরর প্রপাগেশন সেগুলো অনেক ইম্পর্টেন্ট। ইট নিডস এ কমপ্লিট প্ল্যানিং ফর ফর দিস কাইন্ডস অফ থিংস। আচ্ছা, আপনারা অনেকে নামাজ পড়তে চাইতে পারেন, কখন আমরা ব্রেক নেব? 5 মিনিটের। আচ্ছা, আমি এর পরের একটা দুটো স্লাইড শেষ করে আমরা 5 মিনিটের ব্রেক নিয়ে নামাজ পড়ে 5 মিনিটের মধ্যে আবার আমরা ফেরত আসবো। সো এটা একটা উপায়। সেকেন্ড, আরেকটা যে জায়গাটা যেটা হচ্ছে আমরা ফটোগ্রামেট্রিতে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে স্টেরিও ইমেজ। আমরা সিম্পল স্যাটেলাইট ইমেজ সবাই আমরা বুঝি, স্যাটেলাইট থেকে তোলা ছবি। যদিও এই ছবির মধ্যে আমরা টিপিক্যাল, আমরা যে আমাদের যে এইখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, আমাদের যে ক্যামেরাগুলো আছে বা মোবাইলের যে ক্যামেরাগুলো আছে, সেই ক্যামেরাতে আমরা 3 লেয়ারের ইমেজ তুলি। আর, জি অ্যান্ড বি, 3টা লেয়ার, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। কিন্তু স্যাটেলাইটে যখন আমরা স্যাটেলাইটের চোখ দিয়ে পৃথিবীকে দেখি, তখন আমরা কখনো সখনো কয়েকশো লেয়ারের ছবি একসাথে তুলে, কয়েকশো লেয়ার। এটাকে বলে হাইপার স্পেকট্রাল। ল্যান্ডস্যাটের যেহেতু অনেক পরিচিত, আপনারা চাইলে যারা জানেন না এখনো, ল্যান্ডস্যাট ইমেজে মিনিমাম আপনারা ল্যান্ডস্যাটের মধ্যে 6 থেকে 8, মানে 6টা 7টা লেয়ার পাবেন মিনিমাম। এখন ল্যান্ডস্যাট 9-এ এই সংখ্যাটা আরো বেড়ে গেছে। এই যে ইমেজ, এখানে অনেকগুলো লেয়ার থাকে। এই লেয়ারগুলো কেন থাকে সেগুলো আমরা পরবর্তীতে অনেক আলোচনা করতে পারি। কিন্তু আমরা আজকে যে জিনিসটা আপনাদেরকে এখানে দেখাবো সেটা হচ্ছে বেসিক্যালি ড্রোনের ইমেজ। একই সাথে আমরা হাই রেজুলেশন যে স্যাটেলাইট ইমেজ, এই হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজে বেসিক্যালি 4টা লেয়ার থাকে। আর, জি এবং বি এর সাথে থাকে প্যানক্রোমেটিক ব্যান্ড। প্যানক্রোমেটিক ব্যান্ড বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, প্লেন সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু সেটা আর, জি এবং বি ব্যান্ডের তুলনায় এটার রেজুলেশন অনেক হাই। এবং এই যে প্যানক্রোমেটিক ব্যান্ডের ইমেজ, এই ইমেজকে আমরা বেসিক্যালি স্পেশালাইজড সফটওয়্যার, স্পেশালাইজড কম্পিউটার, তার মধ্য দিয়ে এটাকে আমরা একেবারে 3D, আমরা আমাদের চোখের মতো করে দেখতে পারি। কিরকম বিষয়টা? ধরে নিলাম আপনি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আম, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এই সোজা একটা ড্রোন উড়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথম ড্রোনটা এখানে অবস্থান করছে, সে এই জায়গাটার ছবি তুললো এইভাবে। সেই একই ড্রোন যখন এখানে আছে, তখন এই জায়গাটার ছবি তুললো এইভাবে। দেখেন, দুটো ইমেজের মধ্যেই এই ছবিটা কিন্তু আছে, এই আপনার ছবিটা কিন্তু আছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আপনাদেরও দুটো চোখ আছে, আমাদের সবার দুটো করে চোখ আছে। এই যে দুটো চোখ আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এটারও একটা কারণ আছে। একটা চোখ তো দিতে পারতেন, তাই না? সো আমাদেরকে কেন দুটো চোখ দিয়েছেন? কেউ কি বলতে পারবেন যে আমাদের চোখ একটা থাকলে কি হতো, দুটো মানে কেন দিলেন আল্লাহ? নাক একটা, মুখ একটা, কান আমাদেরকে দুটো কেন দিয়েছেন? চোখ কেন দুটো দিয়েছেন? তার দুই এনিবডি? সাইডকে ব্যালেন্স করার জন্য স্যার। না। আর কিছু? দ্যাটস এ গুড অ্যান্সার। থ্রিডি থ্রিডিটাকে স্যার স্পষ্ট করে দেখা স্যার, তিনটা ওকে, সাইডে দেখা। ওকে। আর স্যার স্যার দূরত্বকে স্যার স্টেরিও মেজার ইমেজ করা। দেখানোর জন্য। মাহমুদুল্লাহ, স্যার দূরত্বকে স্যার মেজার করা। স্যার আমরা যখন এক চোখ দিয়ে তাকায় থাকি, আমরা স্যার কোনটা কত দূরে কোন বস্তু আছে সেটা আমরা মেজার করতে পারি না। ওকে, দ্যাটস অ্যানাদার গুড ওয়ান। নিয়াজ সাহেব?
স্যার স্টেরিও ইমেজ মানে পারসেপ্ট করার জন্য। ওয়াও, ওকে, ইউ আর এ অ্যাডভান্সড ইউজার। এনিবডি, আর কেউ? স্যার আমি একটু বলতে চাই। মুক্তাদির কাদের সাহেব বলেন। স্যার ব্যাপারটা হচ্ছে নিয়াজ ভাই যেটা বললেন স্টুডিও ইমেজ, আর একটু সহজভাবে বললে স্যার আপনি জিআরএসএস এর কথা যেটা বললেন যে 4টা স্যাটেলাইটকে কম্পেয়ার করে ডাটা কারেক্ট করে একটা ডাটা দেয়। তো আমরা দুই চোখ ব্যবহার করে 3D স্পেসে কোন একটা এলিমেন্টকে দুই চোখের মাধ্যমে কম্পেয়ার করে একটা জায়গায় নিয়ে পারসিভ করতে পারি তার 3D স্পেসে তার অবস্থানটা। ওকে, ইভেন মোর কমপ্লেক্স, ইউ আর অলসো অ্যান অ্যাডভান্সড ইউজার। আর কেউ? স্যার আমরা লেফট সাইডের যে চোখটা আছে ওটা দিয়ে স্যার রাইট সাইড ভালো দেখতে পারি, রাইট সাইডেরটা দিয়ে লেফট সাইডের জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পারি। তো দুটা চোখ দিয়ে যখন একসাথে দেখি তখন আমরা কোনো একটা অবজেক্টকে খুব ভালোভাবে বুঝতে পারি। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা আমরা মোটামুটি একটা ভিউজ পেয়েছি যে কি কারণে আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছেন। বিষয়টা আমি একটু বুঝায় বলি। বিষয়টা হচ্ছে, আপনি যদি একটা চোখ অফ করেন, ধরে নেন আপনারা এই মুহূর্তে কম্পিউটারের সামনে দেখছেন, তাই না? হাতে যদি কলম থাকে, আই হ্যাভ এ ড্রয়িং পেন হিয়ার, আপনারা একটু কলমটা উঁচু করে ঠিক এইভাবে কম্পিউটারের দিকে তাকান, ঠিক আছে? এবার একটা চোখ অফ করেন, অফ করে কলমটাকে দেখার চেষ্টা করেন যে কম্পিউটারে ঠিক এক্স্যাক্টলি কোথায় আছে। কলমটা নাড়াবেন না, কলমটা স্থান যেন স্থির থাকে। এইবার এই চোখটা ছাড়েন, ছেড়ে এই চোখ দিয়ে দেখেন। দেখেছেন? দেখবেন কম্পিউটারের যে আগে যে অবস্থানে এই কলমটাকে দেখা যাচ্ছিল, জাস্ট মানে চোখ চেঞ্জ করার ফলে অবস্থানটা চেঞ্জ হয়েছে কলমের। জি আমি স্যার, কি কথা বুঝাতে পেরেছি এই পর্যন্ত? জি স্যার, ডিফারেন্স হচ্ছে ওকে, হ্যাঁ, ডিফারেন্স যেটা হচ্ছে, এই যে ডিফারেন্স, এটার একটা সায়েন্টিফিক নাম হচ্ছে প্যারাল্যাক্স। এটাকে বলে হচ্ছে প্যারাল্যাক্স। প্যারালাল আছে না, প্যারালাল থেকে প্যারাল্যাক্স। এই প্যারাল্যাক্সের কাজটা কি? এই প্যারাল্যাক্সের উপর ভিত্তি করে আমরা এই যে কলমটা কতটুকু মানে ডেপথ বুঝতে পারছি। ফর এক্সাম্পল, আমার নাক লম্বা নাকি মানে চ্যাপ্টা, চাইনিজ নাক নাকি হচ্ছে হোয়াটএভার, মানে কোনো নায়িকার নাক, এই যে দুটো নাকের মধ্যে যে পার্থক্য, এই যে ডেপথ, এটা কতটুকু উঁচু, এইটা বোঝা যায় আমার এই চোখের এই যে দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সের উপর ভিত্তি করে। একইভাবে আকাশ থেকে তোলা, আমি যদি একটু এখানে দেখেন, এখানে নিচে যে দুটো ছবি দেখছেন, দিস ইজ লেফট ইমেজ, দিস ইজ রাইট ইমেজ। এই দুটো ইমেজকে যখন একটার উপর আরেকটাকে বসানো হয়, আলটিমেটলি কিন্তু দুটোর ইমেজ দুই জায়গা থেকে তোলা, কিন্তু জায়গা তো উপরের থেকে তোলা আলাদা জায়গা, কিন্তু একই জায়গার তো ছবি তোলা, দুটো অবস্থান থেকে তোলা, একই জায়গার তোলা ছবি। আপনারা যদি এবার এটাকে ভিজুয়ালাইজ করতে চান, এই দুটো ইমেজ লক্ষ্য করে দেখেন, লেফট ইমেজ, রাইট ইমেজ, একটা আরেকটার উপর বসালে সেই ইমেজটা দেখতে, এই যে লাল লাল যে অংশটা দেখা যাচ্ছে না, এই লাল অংশটা হচ্ছে প্যারালাক্স। অর্থাৎ আপনি এই যে এক চোখ বন্ধ করে যে অবস্থানে দেখেছেন কলমকে, অন্য চোখ বন্ধ করে যে দুটো কম্পিউটারের সামনে যে দুটো ডিফারেন্স দেখেছেন, এটা হচ্ছে এই লাল অংশটা, ঠিক আছে? এটাকে বলে প্যারালাক্স। এই প্যারালাক্সটাকে মানে এটা চোখ দিয়ে দেখা খুব কঠিন, তাই না? নিচের যে লাল ইমেজটা, এটাকে দেখার জন্য স্পেশাল কাইন্ড অফ গগলস দরকার হয়, স্পেশাল কাইন্ড অফ ইকুইপমেন্ট দরকার হয়। দ্য কম্পিউটার দ্যাট আই এম ইউজিং রাইট নাও ইজ এ ফটোগ্রামেট্রিক ওয়ার্ক স্টেশন। এই ওয়ার্কে বেশ দামি হয়, এটার স্পেশালাইজড গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়, স্পেশালাইজড গগলস প্রয়োজন হয়, স্পেশালাইজড ইকুইপমেন্ট প্রয়োজন হয়। এটার সাথে আরেকটা জিনিস থাকে, এরকম একটা জিনিস থাকে, এটাকে বলে হচ্ছে ট্রান্সমিটার। সো এগুলোর প্রয়োজন হয়, যার উপর ভিত্তি আমরা একেবারে রিয়েল টাইম 3D-তে ওই জায়গা দেখতে কেমন। ধরেন আপনি আকাশ থেকে ওই যে ড্রোন, সেই ড্রোনের ভিতরে আপনি উড়ে যাচ্ছেন, যাওয়ার সময় পৃথিবীটার বিভিন্ন বস্তুগুলো যে উঁচু নিচু যে অবস্থায় দেখতে পাবেন, ঠিক সেই রকম ভাবে আপনি এই বস্তুগুলোকে দেখতে পাবেন। ঠিক একেবারে ইমার্সিভ ডিসপ্লে বলি এটাকে। এটাকে দেখার জন্য দুই ধরনের গগলস আমরা ব্যবহার করতে পারি। ওয়ান ইজ অ্যাক্টিভ ডিসপ্লে, দ্যাট ইজ দ্য রাইট ওয়ান, দেখেন এখানে এনভিডিয়া লেখা আছে। আর আরেকটা হচ্ছে অ্যানেগ্লাফ,
যেটা খুব কম দামি একটা ডিসপ্লের মাধ্যমে মানে গগলসের মাধ্যমে ওটা আমরা দেখতে পারি। এর মধ্য দিয়ে আমরা স্টেরিও ইমেজ ফর্ম করতে পারি। একেবারে স্টেরিও ইমেজ বলতে বোঝাচ্ছি যে 3D দেখতে পারি। কখনো কখনো আপনারা 3D-তে যে দেখবেন যে সিনেমা হলে যে 3D সিনেমা দেখতে পাওয়া যায়, এবং 3D সিনেমা কখনোই আপনি গগলস ছাড়া দেখতে পারবেন না। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে নির্দিষ্ট একটা পজিশন যদি আপনি চেঞ্জ করে ফেলেন, ওরা যেখানে যেখানে সিটগুলো বসিয়েছে তার বাইরে বললেন যে না আমি এত এই সিটে কেন বসবো, আমি একটু অন্য জায়গায় যেয়ে বসি, ওই সিটের বাইরে অন্য কোনো সিটে যেয়ে বসলে আপনি স্টেরিও দেখতে পাবেন না। সো কিছু ইস্যুস আছে যার মধ্য দিয়ে আমরা এই স্টেরিও ইমেজ দেখতে পারি। আপনারা যদি লক্ষ্য করেন এর আগের ইমেজে এই যে স্যাটেলাইট দুটো ইমেজ দেখা গেছে, বাম পাশের এই যে ইমেজ, এই ইমেজে এই যে ইয়েটা দেখা যাচ্ছে, বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিং এর ঠিক নিচে এই জায়গা অন্য যে বিল্ডিং গুলো আছে তা কিন্তু দেখা যাচ্ছে না এই ইমেজে। অন্যদিকে এই ইমেজে এইখানে সেটা দেখা যাচ্ছে। দেখেন এই বিল্ডিং যেটা, এই বিল্ডিংটা কিন্তু এখানে দেখার কোনো উপায় নাই। তারপরে এই যে এখানে একটা ছোট্ট একটা কুড়িয়ে ঘর টাইপের আছে, এটা কিন্তু এখানে দেখার কোনো উপায় নাই। ঠিক তেমনি এই বিল্ডিং এর এই যে একটা এজ এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই এজটা দেখার কোনো উপায় নাই। এই বিল্ডিংটার যে এই পাশের এজ, এই এজটা দেখার কোনো উপায় এখানে নাই। কিন্তু দুটো ইমেজকে যখন আমি একটা আর একটার সাথে ইন্টিগ্রেট করতে পারছি, তখন কিন্তু দুটা যে ব্লকটা অংশ, দুটো অংশই আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ। আমরা যে কোনো এক অ্যাঙ্গেল থেকে নেওয়া ছবির তুলনায় এই দুই অ্যাঙ্গেল থেকে ছবি নিলে আমাদের এটা আর একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। থার্ড আর একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। থার্ড অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গায় ডিজিটাইজ করি, ডিজিটাইজ করা মানে কি, আমি যে এই যে বিল্ডিংটা বললাম, বিল্ডিংটাকে যখন আমি এই রুফটপটাকে আঁকছি, ধরে নিলাম এটা হচ্ছে রুফটপ, এটাকে বলে হচ্ছে আমরা ডিজিটাইজ করা। ঠিক আছে? এই যে ডিজিটাইজ যখন আমি করছি, এই স্টেরিও ইমেজে যখন ডিজিটাইজ করছি, তখন এর প্রত্যেকটা পয়েন্ট, এটা তো একটা এক্স কোঅর্ডিনেট রেজিস্টার করবে, ওয়াই কোঅর্ডিনেট রেজিস্টার করবে, তাই তো? কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ফটোগ্রামেট্রিতে যখন আমরা স্টেরিও ইমেজে ডিজিটাইজ করি, তখন এক্স রেজিস্টার করে, ওয়াই রেজিস্টার করে, সাথে জেড রেজিস্টার করে। ফলে প্রত্যেকটা পয়েন্ট, কোনো একটা চাল, কোনো একটা টিনের চাল যদি এরকম হয়, কোনো একটা টিনের চাল যদি এরকম হয়, আপনারা দেখবেন যে অনেক টিনের চালের যে দোচালা টিনের চাল আছে না, উপর থেকে দেখতে একেবারে হু এইরকমই দেখতে পারবেন। কোনো একটা টিনের চাল যদি এক চালা হয়, অর্থাৎ একদিকে ঢালু, আপনার হু সেরকম দেখতে পারবেন। আমি একটা উদাহরণ দেখাই। এই যে অংশটা দেখছেন, এটা আমরা তৈরি করেছিলাম নারায়ণগঞ্জের জন্য। এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটা অংশের ছবি। ছবি বেসিক্যালি এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ নট রিয়েলি এ ছবি, এটা একটা ম্যাপ। এই ম্যাপের প্রত্যেকটা অংশকে আমরা 3D-তে ডিজিটাইজ করেছি। ডিজিটাইজ করার পরে সেগুলোকে আমরা উঁচু করেছি, এবড়ো থেবড়ো যে অবস্থায় আছে সেই অবস্থায় করে আমরা যখন এটাকে ম্যাপে ভিজুয়ালাইজ করেছি, দ্যাট লুকস মাচ মোর রিয়ালিস্টিক, তাই না? অনেক বেশি রিয়ালিস্টিক লাগে। একটা জিনিস করলেই আমাদের এখানে কিন্তু পুরো জায়গাটার একেবারে রিয়েল টাইম ডাটা আমাদের কাছে চলে আসবে। এগুলোর প্রত্যেকটা যে এই যে ইয়েগুলো আছে এর গায়ে, শুধুমাত্র আমাদের মেশ জেনারেট করাটা, আমাদের রেন্ডারিং করাটা বাকি আছে শুধু। এখানে জানালাগুলো বা এর গায়ের কালারগুলো যদি আমরা এর গায়ে ছাপ দিয়ে দিতে পারতাম, তাহলে একেবারে রিয়েল ওয়ার্ল্ড চিত্রটা আমাদের সামনে ফুটে উঠতো। আমরা যখন ডিজিটাইজ করি, তখন এই ডিজিটাইজেশনটা আমরা এই দেখেন এইভাবে করছি। এটা 2D, এটা কিন্তু 2D, আর এটা হচ্ছে লেফট ইমেজ, এটা হচ্ছে রাইট ইমেজ। এই দুটো ইমেজকে একটা অপরের উপর যখন সুপার ইম্পোজ করা হচ্ছে, তখন আমরা ডিজিটাইজ করলে, তখন ডিজিটাইজ করার পরে সেই ইমেজটা দেখতে, মানে যে ভেক্টর ডাটাগুলো, সেই ভেক্টর ডাটাগুলো দেখতে এইরকম লাগে। এই যে ভেক্টর ডাটাগুলো দেখতে এরকম লাগছে, লক্ষ্য করে দেখেন কিছু জায়গায় আপনি মেলাতে পারবেন না। যেমন এইখানে রুপটপ কিন্তু মেলেনি, দেখছেন? এই রুপটপটা এখানে মেলেনি ঠিকই, কিন্তু আমরা যখন স্টেরিওতে দেখছি তখন এটা 2Dর সাথে মেলে না। কারণ 2Dতে আমরা এক চোখ বন্ধ করে দেখি, আর 3Dতে আমরা দুই চোখ খোলা রেখেই দেখি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স।
যখন আমরা এই কাজগুলো করি, আমরা যখন 3D তে ম্যাপটা জেনারেট করে ফেলি, তখন আলটিমেটলি উই ক্যান মেক এ রিয়েল ডিফারেন্স। এ রিয়েল ডিফারেন্স মিনস যে আমরা এই ম্যাপটাকে তখন আমরা একেবারে রিয়েল ওয়ার্ল্ডে দেখতে যে রকম সেরকম ভাবে তুলে ধরতে পারি, সেরকম ভাবে আমরা তুলে ধরতে পারি। এবং দিস ইজ হাউ এ ম্যাপ মে লুক when we see from the computer's perspective। এবং এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না, এটাকে লিটারালি এইভাবে দেখানো সম্ভব। শুধু তাই না, এটা আমরা একটা যদি মনে করি যে আমি এখান থেকে ওড়া শুরু করব, এই রাস্তার উপর দিয়ে 10 ফিট উপর দিয়ে আমি উড়ে যাব এবং দেখতে দেখতে যাব যে এই পুরো শহরটা দেখতে কি রকম, সেটাও করা সম্ভব। আমি 10 ফিটের জায়গায় 100 ফিট উপর দিয়ে উঠতে পারি, আমি আমার গতি বলে দিতে পারি, আমি আমার ফ্লাইট পাথ বলে দিতে পারি। এভরিথিং ইজ পসিবল। এটার জন্য আমাদের যে ArcGIS এর যে মডিউলটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ArcScene। I'll be talking about it later. সো আমি এখন মনে হয় যে যারা আমরা নামাজ পড়ি নাই তারা একটু 5 মিনিট আমরা একটু ব্রেক নেই, ব্রেক নিয়ে আমরা নামাজটা পড়ে নেই এবং নামাজ পড়া শেষে আমি আবার ফেরত আসবো। এখন বাজে হচ্ছে 15, আমরা 21-এ ফেরত আসি। থ্যাংক ইউ Thank you, সো sir. মাচ।